অপারেশন সিঁদুর এখন সবাই বুঝে গেছেন, সবাই জানেন কি অপারেশন সিঁদুর। আপনারা সকলেই জানেন এটা দৃষ্টান্তমূলক কেন আগের থেকে আলাদা। আমরা এর আগেও সার্জিক্যাল স্ট্রাইক করেছি, এয়ার স্ট্রাইক করেছি, তাহলে অপারেশন সিঁদুর এখন সবাই বুঝে গেছেন, সবাই জানেন কি অপারেশন সিঁদুর। আপনারা সকলেই জানেন গত 22 এপ্রিল একটা খুব নির্মম বর্বরচিত টেররিস্ট অ্যাটাক পেহেলগামে হয়, যেখানে আমরা আমাদের 28 জন ভাই বন্ধু ভারতবাসীকে আমাদের থেকে হারিয়ে ফেলি। এই বর্বরচিত টেররিস্ট অ্যাটাকের বিরুদ্ধে সকলেরই মনের মধ্যে যেন রক্ত গরম হয়ে উঠছিল। এই টেররিস্ট অ্যাটাকটা পিছনে এতগুলো যে টেররিস্ট অ্যাটাক ভারতবর্ষে হয়েছে তার থেকে অনেক ভাগে আলাদা। এই টেররিস্ট অ্যাটাকটা শুধুমাত্র 28 জন ট্যুরিস্টকে অ্যাটাক করেনি, এইটা কাশ্মীরে টেররিস্ট অ্যাক্টিভিটি যেভাবে কমে গেছিল তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। কারণ ট্যুরিস্টরা যাওয়াতে কাশ্মীরিদের হাতে ইনকাম আসছিল, ইনকাম করার একটা সুযোগ আসছিল। তো কোনো মানুষই, এটা একটা হিউম্যান নেচার, কেউ অসৎ পথে ইনকাম করতে চায় না। কাউকে 500 টাকা দিয়ে একটা ঢিল মারানো যায় না যদি তার কাছে একটা সৎ উপায়ে ইনকাম করার জায়গা থাকে। এই ইনকাম যে বন্ধ হয়ে গেছিল, সেই জায়গা থেকে আজকে ইনকাম হওয়া শুরু করেছে। এর মাধ্যমে একটা বড় সংখ্যক কাশ্মীরি জনতা টেররিস্টদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তো ওদের মেন উদ্দেশ্য ছিল এই ট্যুরিস্টদেরকে অ্যাটাক করে কাশ্মীর থেকে ট্যুরিস্টদের মুখ ফিরিয়ে দেওয়া। তার সাথে সাথে ভারতবর্ষ যেখানে একটা সার্বভৌমত্ব সমন্বয়কারী দেশ, যেখানে আমরা হিন্দু, মুসলিম, শিখ, জৈন, খ্রিস্টান সবাই একসাথে বসবাস করি, সেখানে একটা হিন্দু মুসলিম বিভেদ তৈরি করে দেওয়ার এদের সম্পূর্ণ প্রবণতা ছিল। এবং কিছু ক্ষেত্রে একটা বিশাল অংশের মধ্যে এই হিংসাটা তারা ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিল। কিন্তু এক্ষেত্রে আমি আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং উপদেষ্টা কমিটি এবং আরও ক্যাবিনেট মিনিস্টারদেরকে ধন্যবাদ জানাবো যে এই উদ্দেশ্য তারা অনেকাংশে বিফল করে দিতে পেরেছে। কিভাবে সেটা আমি পরে আসছি, আপনারা অনেকজন বুঝে গেছেন, কিন্তু আমি সেটাতে পরে আসছি। এখন মূল বিষয়বস্তু, আজকে সিজ ফায়ার ডিক্লেয়ার করেছে, আপনারা সকলেই জেনে গেছেন। কিন্তু এই সিজ ফায়ার ডিক্লেয়ার করা আর অপারেশন সিঁদুর শুরু, এর মাঝখানে একটা বিশাল সিচুয়েশনের মধ্যে দিয়ে ভারতবর্ষ পেরিয়ে এসছে। 22 তারিখে পেহেলগাম অ্যাটাকের পরে যখন সকল ভারতবাসীর মনে একটা রাগ ক্ষোভ জেগে উঠেছিল পাকিস্তান এবং পাকিস্তান মদতপুষ্ট টেররিস্ট বা সন্ত্রাসীদের বিরুদ্ধে, তখন নিঃশব্দে আমাদের ইন্ডিয়ান আর্মি তাদের পরিকল্পনা করে যাচ্ছিল। এয়ারফোর্স, আর্মি, নেভি তিনজন একযোগে গত 7 মে ভোর রাত্রে বলা ভুল, রাত্রি 2টোর সময় এক সঠিক এবং দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেয়। কি পদক্ষেপ ছিল, কেন এটা দৃষ্টান্তমূলক, কেন আগের থেকে আলাদা? আমরা এর আগেও সার্জিক্যাল স্ট্রাইক করেছি, এয়ার স্ট্রাইক করেছি, তাহলে এই অপারেশন সিঁদুর আলাদা কোথায়? আলাদা এখানে যে এর আগে আমরা যতবার অ্যাটাক করেছি ততবারই পিওকে বা পাকিস্তান অকুপাইড জম্মু কাশ্মীর এরিয়াতে অ্যাটাক করেছি। তার ভিতরে বা পাকিস্তান মেনল্যান্ডে কিন্তু কখনো অ্যাটাক করিনি। আমরা কিন্তু ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করিনি। আমরা এলওসি বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ক্রস করেছিলাম।
বাট কখনোই মেনল্যান্ডে পৌঁছায়নি। এইবারে কিন্তু অপারেশন সিন্দুরে যে 9 জায়গায় অ্যাটাক করে বিভিন্ন সন্ত্রাসীদের গড়কে টার্গেট করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তার মাঝে কিন্তু পাকিস্তান মেনল্যান্ডের বাহাওয়ালপুর, লাহোর সমেত আরও 3টি জায়গা ছিল, যার মাধ্যমে ভারতবর্ষ এটা পাকিস্তানকে একটা ক্লিয়ার বার্তা পৌঁছে দিয়েছে যে সন্ত্রাসের বিরুদ্ধে আমরা আর কোনো কম্প্রোমাইজ করব না। যদিও পাকিস্তানের সশস্ত্র বাহিনীও ছোট নয়, আমাদেরকে কিন্তু পাকিস্তান আর বাংলাদেশ গুলিয়ে ফেলে চলবে না। পাকিস্তানের সশস্ত্র বাহিনী কিন্তু যথেষ্ট ক্ষমতাবান, ভারতের থেকে অনেক কম শক্তিশালী, কিন্তু ওদেরও ক্ষমতা আছে, ওদের কাছেও নিউক্লিয়ার পাওয়ার আছে। নিউক্লিয়ার পাওয়ারকে ভারতবর্ষের ইন্ডিয়ান আর্মি বা ক্যাবিনেট মিনিস্ট্রি বা তার উপদেষ্টা কেউই কোনো পাত্তা না দিয়ে অপারেশন সিন্দুর মানে ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে এই যে আঘাত, এটা সত্যি দৃষ্টান্তমূলক। পরবর্তীতে পরের দিনই মানে 7 তারিখ সারাদিন পাকিস্তান কিন্তু জবাবে আর্টিলারি ফায়ার করতে থাকে। আর্টিলারি ফায়ারটা কি? ক্রস বর্ডার ফায়ার। আপনারা শুনেছেন মোটামুটি রেগুলার বেসিস পাকিস্তান এই ধরনের নোংরামি করতে থাকে, কিন্তু এইবারে এর গভীরতাটা অনেক বেশি ছিল। আমাদের 15 জন ভারতবাসী মারা যায়। তার এগেনস্টে পরের দিন মানে 8 তারিখ আমরা ভারতীয় আর্মি পাকিস্তানের উপর আবার ড্রোন হামলা করে পাকিস্তানের এয়ার ডিফেন্স, পাকিস্তানের করাচির রাস্তা এবং রাওয়ালপিন্ডির স্টেডিয়াম সমেত বেশ কিছু জায়গায় আঘাত হানে এবং আবার পরিষ্কার একটা বার্তা পৌঁছে দেয়, ভারত কিন্তু মুখ বুজে থাকবে না। তার পরবর্তীতে 8 তারিখ রাত্রিবেলা আমরা সকলে দেখতে পেলাম মুহুর্মুহু পাকিস্তানের ড্রোন এবং মিসাইল ভারতের আকাশ পথে বিভিন্ন লোকবসতি এরিয়াতে আঘাত করার চেষ্টা করেছিল এবং আমাদের যে সুদর্শন চক্র বা S-400 মিসাইল প্রায় সমস্ত মিসাইল ড্রোনকেই পাকিস্তানের দিক থেকে যেগুলো এসেছিল ওই আকাশে ইন্টারসেপ্ট করে দেয় বা আকাশেই ওটাকে ধ্বংস করে দেয়। আপনারা ইসরায়েলি ডোমের কথা শুনেছিলেন, ইন্ডিয়াও কিন্তু দেখিয়ে দিল যে ইন্ডিয়ার আকাশ সীমা কতটা নিরাপদ ভারতবাসীর জন্য, চাইলেই অ্যাটাক করা যায় না। যাই হোক, তার পরবর্তীতে খুব স্বাভাবিকভাবেই ইন্ডিয়া আবার রিটালিয়েট করে, তাদেরকে জবাব দেয়। পরের দিন আবার পাকিস্তান তাদের ড্রোন অ্যাটাক করে, তার পরিবর্তে আবার ইন্ডিয়া তার অ্যাটাক করে। ইন বিটুইন পাকিস্তানের তরফ থেকে এবং ভারতবর্ষের তরফ থেকে কিন্তু ক্রস বর্ডার আর্টিলারি ফায়ারিং চলছিলই। এই আর্টিলারি ফায়ারিংটা কিন্তু একটা ছোট জায়গার মধ্যে সীমাবদ্ধ ছিল না, পুরো পাকিস্তান বর্ডার জুড়ে পিওকে থেকে শুরু করে গুজরাট অব্দি এটা চলছিল। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ভারতবর্ষ আর পাকিস্তান দুটো দেশ কিন্তু এক না। পাকিস্তানের যুদ্ধ চালাবার ক্ষমতা কিন্তু 4-5 দিনের বেশি নেই, ওদের কাছে সেই রসদ নেই, না আছে টাকা পয়সা, না আছে সেই খনিজ ভান্ডার, না কিছু, ওদের ক্ষমতা নেই। ভারতবর্ষের সিচুয়েশনটা কিন্তু একটু অন্যরকম। ভারতবর্ষ একটু প্রোগ্রেসিভ দেশ, আপনারা সবাই জানেন ভারতবর্ষ এখন সুপার পাওয়ার হওয়ার দিকে এগোচ্ছে, ইকোনমিক সুপার পাওয়ার হতে চাইছে, আমাদের শেয়ার মার্কেট সবারই ওপরে, আমাদের জিডিপি এখন 4র্থ স্থানে, কিছুদিনের মধ্যে আমরা 3য় স্থানে পৌঁছে যাব। তো এই প্রোগ্রেস ধরে রাখতে গেলে আমাদেরকে সম্পূর্ণ যুদ্ধের মধ্যে প্রবেশ করলে আমরা অনেক পিছিয়ে পড়তে পারি। এটা কিন্তু ভারতবর্ষের পরিচালক সরকার বা তার উপদেষ্টা কমিটিরা প্রস্তুত জানে। তো এর মাঝে বিভিন্ন ক্ষমতাসীন দেশ, চায়না, আমেরিকা, ইউএই সবাই ভারতবর্ষকে এবং পাকিস্তানকে মধ্যস্থতা করে এই সমস্যা সমাধান করতে সবাই সচেষ্ট হয়। বিশেষ করে
আমেরিকা দুই দেশের সাথেই সচেষ্ট। এখানে আমেরিকার ভূমিকাটা বুঝতে হবে, আমেরিকা কেন অল আউট ইন্ডিয়াকে সাপোর্ট করলো না, কেন আপনারা শুনেছেন 1 বিলিয়ন USD IMF লোন স্যাংশন করে দিল পাকিস্তানের নামে। এইখানে কিন্তু আমেরিকার খুব বিজনেস মাইন্ড কাজ করে, আমেরিকা কিন্তু খুব বিজনেস মাইন্ডেড, এটা আজকে প্রথম বলে না, চিরকাল। আমেরিকাকে আমরা কোনোদিনও এক পেশে পাশে পাবো না, ভারতবর্ষকে ওরা সাপোর্ট করলেও খুল্লাম খুল্লা সাপোর্ট কোনোদিন করবে না। যেটা আমরা রাশিয়া ইসরায়েলের থেকে পেতে পারি সেটা আমেরিকা থেকে কোনোদিন পাবো না, কারণ আমেরিকা কাছে ইন্ডিয়াও একটা কনজিউমার, পাকিস্তানও একটা কনজিউমার, কোনো কনজিউমারকেই ও চটাতে চাইবে না। তো ওর কাছে মেইন উদ্দেশ্যই ছিল যে সমঝোতা করে দাও, আমরা আমাদের অস্ত্র বিক্রি করবো। যাই হোক, সেই সমস্ত অনেক বড় ইন্টারন্যাশনাল একটা কনফ্লিক্টের মধ্যে আমরা পৌঁছে যাবো, ওর মধ্যে বেশি না ঢুকে এখন মেইন বিষয়বস্তুতে আসছি। তার পরবর্তীতে আমেরিকার মধ্যস্থতায় বলুন বা পাকিস্তানের সচেষ্টায়, কারণ পাকিস্তানি কিন্তু ইন্ডিয়াকে প্রথম ফোন করে তাদের ইচ্ছা জানিয়েছিল সিজ ফায়ারের জন্য, তারপরে ইন্ডিয়া সেই প্রস্তাবে রাজি হয়। এবং আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন আমি জানতে পারি, তার ঠিক আগেই আপনারাও সবাই এতক্ষণে জেনে গেছেন যে সিজ ফায়ার 5:30টায় বলার পরেও কিন্তু সিজ ফায়ার এনফোর্স হয়নি, সেই সময়টা পেরিয়ে 10:30টা করা হয়েছিল। এবং তার মাঝে বিভিন্ন জায়গায় পাকিস্তান কিন্তু অ্যাটাক করে এবং ভারতীয় সেনাবাহিনীও অ্যাটাক করে, ইন্ডিয়ান আর্মিও কিন্তু ছেড়ে দেয়নি। বিষয়টি হলো এই যে একটা খণ্ড যুদ্ধ, পুরো যুদ্ধ তো নয়, খণ্ড যুদ্ধ যে বাঁধলো, এর রেজাল্ট কি, কে জিতলো কে হারলো, এটা যদি জানতে হয়, দেখুন আমাদের উদ্দেশ্য কি ছিল। যুদ্ধ লেগে যাওয়ার পরে উদ্দেশ্য অনেকজন ভুলে যায়, উদ্দেশ্য কিন্তু আমাদের ছিল যে টেরোরিস্ট গ্রুপ আমাদেরকে এর আগেও অ্যাটাক করেছে এবং এবারেও অ্যাটাক করে আমাদের 28 জন ভারতীয় বন্ধুকে, ভাইকে কেড়ে নিল, তাদেরকে উচিত শিক্ষা দেওয়া এবং পাকিস্তানকে একটা মেসেজ দেওয়া যে আমরা এই অরাজকতা এবং সন্ত্রাসবাদীদের প্রশ্রয় কোনোভাবেই আমরা কিন্তু বরদাস্ত করব না, উই ওন্ট টলারেট এনি টেরোরিস্ট অ্যাক্টিভিটি। তো সিজ ফায়ারের প্রস্তাব গ্রহণ করার সাথে সাথে ইন্ডিয়া গভর্নমেন্ট কিন্তু এটা তাদের স্টান্স ক্লিয়ার করে দিয়েছে পাকিস্তানের কাছে যে এর পরবর্তীতে কখনো যদি টেরোরিস্টের দ্বারা ভারতবর্ষের কোনো রকম ক্ষতি হয়, দ্যাট উড বি ট্রিটেড অ্যাজ এ অ্যাক্ট অফ ওয়ার, মানে যুদ্ধের সমান ভাবেই তাকে গ্রহণ করা হবে এবং ভারত তার সম্পূর্ণ জবাব দেবে। অপারেশন সিঁদুর একটা শুরু, এরপরে অনেক বড় জবাব হতে পারে। তো আমাদের এই মেসেজটা কিন্তু ক্লিয়ার অ্যান্ড লাউড পাকিস্তানের কাছে পৌঁছে গেছে, এইটার দরকার ছিল, এটাই উদ্দেশ্য ছিল। এই উদ্দেশ্যে কিন্তু আমরা সফল। আমরা পাকিস্তানের মেন ল্যান্ডে গিয়ে অ্যাটাক করে এসেছি এবং এটা বুঝিয়ে দিয়ে এসেছি টেরোরিস্ট অ্যাটাক করে 28 জনকে মেরে দিয়ে ওরা পার পেয়ে যাবে না, ওদের ভিতরে ঢুকে ওখানে যে টেরোরিস্টরা আছে তাদেরকেও অ্যাটাক করে আমরা মেরে আসবো। এবং পাকিস্তানকে এটাও বুঝিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের 400-500 ড্রোন ভারতবর্ষের মাটিতে ছুঁতে পর্যন্ত পারবে, তার আগেই আমাদের সেই এয়ার ডিফেন্স সিস্টেম আছে যেটা এটাকে রুখে দিতে পারে। যাই হোক, সব মিলিয়ে এটা ভারতবর্ষের একটা জয়। কিভাবে সেটাও আমি আপনাদেরকে এক্সপ্লেন করলাম। এবার এখানে কিছু মোরাল সাজেশন, আমার রিকোয়েস্ট সবারই কাছে। দেখুন, আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আমার কয়েকজন বন্ধু, আমার এক দাদা নয় 2 দাদা ইন্ডিয়ান আর্মিতে আছে, যারা এখন কিন্তু এই কঠিন পরিস্থিতিতে বর্ডার পোস্টেড। আমি তাদের সকলকে ফোন করে খবর নিয়েছি, তাদের বাড়ির লোকেদের কাছেও আমি আমার সাপোর্ট দেওয়ার ইচ্ছা জ্ঞাপন করেছি, কারণ এখন আপনারা জানেন ইন্ডিয়ান আর্মিতে কিন্তু কোনো ছুটি পাচ্ছে না।
হয়তো এটা এখনো 1-2 মাস ছুটি পাবে না, যে কোনো এমার্জেন্সিতে তাদের হয়তো কাউকে পাশে পেতে হতেই পারে। তো সেই সময় তাদের যেন কল করে কাউকে ডাকার মতো একটা নাম্বার তাদের কাছে থাকে। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের বন্ধু, ভাই, দাদা, বোন, যেই ইন্ডিয়ান আর্মিতে আছে তাদেরকে একবার খোঁজ খবর নিন, তারা কেমন আছে, তাদের মনোবল বৃদ্ধি হবে। তারা ভাববে যে যাদের জন্য আমরা দেশ রক্ষা করছি তারা আমাদের খবর নেয়, তাদের একটা মোরাল হাই হবে। তার সাথে সাথে তাদের বাড়ির লোককেও এইটুকু জানান যে কোনো প্রয়োজন হলে আপনি তার পাশে আছেন। যদি এটা আপনি আগে থেকেই করে আছেন তাহলে এটা আমার বলার প্রয়োজন নেই, আপনি একজন ভালো মানুষ। এবং এটা আপনার নৈতিক বিচার কতটা ভালো সেটাকেই প্রতিষ্ঠিত করে, সেটাই দেখায়। আচ্ছা, এখানে আমি মাঝখানে বলেছিলাম যে সাম্প্রদায়িক দাঙ্গা বা সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছিল এই টেররিস্ট অ্যাটাক দিয়ে, সেইটা ভারতীয় সরকার কিভাবে বানচাল করে দিল। বানচাল করলো শুধুমাত্র অপারেশন সিঁদুর দিয়ে নয়। আপনারা খেয়াল করেছেন অপারেশন সিঁদুরের যখন ডেসক্রিপশন দিচ্ছে তখন কে দিচ্ছে? আমাদের 2 মহিলা উইং কমান্ডার আর মেজর। তার মধ্যে একজন হচ্ছে হুমা কুরেশি আর একজন ভাবনা, একজন হিন্দু একজন মুসলিম। এখান থেকে একটা ক্লিয়ার মেসেজ পৌঁছে গেছে পাকিস্তানের কাছে, আমাদের এখানে ভারতবাসী এর উপরে কিছু নেই, হিন্দু মুসলিমের উপরে আমরা ভারতবাসী। যাই হোক, থ্যাংক ইউ, জয় হিন্দ। এই জয় আমাদের সকলের, ইন্ডিয়ান আর্মির, ভারত সরকারের। এবং এখানে আরো একটা জিনিস বলার, শুধু ভারত সরকারকে প্রশংসা করলে হবে না, এই পরিস্থিতিতে কিন্তু প্রত্যেকটা রাজনীতি দল ভারত সরকারের পাশে ছিল এবং তারা সাপোর্ট করেছে। তো ভারত সরকার নয়, ভারতের প্রত্যেকটা রাজনৈতিক দলও কিন্তু সমানভাবেই সাফল্য জন্য দায়ী। তাদের কিন্তু অবশ্যই থ্যাংক ইউ জানানো উচিত। হতে পারে মতবিভেদ থাকতেই পারে, আমার থাকতে পারে, আপনার থাকতে পারে, সবারই থাকতে পারে, বাট এই ক্রাইসিসের টাইমে সকলে যে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতবর্ষ একটা দেশ, এই প্রেজেন্টেশনটা পুরো পৃথিবীর কাছে আমরা তুলে ধরেছি, এইটাই আমাদের জয়। পাকিস্তান অনেক প্রোপাগান্ডা ছড়িয়েছিল এর মাঝে, ওরা নাকি আমাদের 5টা এয়ারক্রাফট উড়িয়ে দিয়েছে। যাই হোক, আমার ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তো সেই বিষয়ে আমরা পরে আলোচনা করতে পারি। আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা আমাকে মেসেজ জানাবেন, আমি আলোচনা করতে খুবই ইচ্ছুক। তো খুব ইন্টারেস্টিং, এটা আমাদের খুব ভালো এক্সপিরিয়েন্স। আমরা এর আগে কোভিড দেখেছি, এয়ার স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক দেখেছি, এই খণ্ডযুদ্ধ প্রথমবার দেখলাম। এর আগে যখন কার্গিলের যুদ্ধ হয়েছে আমার তখন সেন্সই হয়নি, খুবই ছোট আমি, তার আগে তো জন্মাইনি 1971-এর বা 72-এর এতে। এবং বাংলাদেশ একটা খুব ইন্টারেস্টিং কান্ট্রি, ওদেরকে নিয়েও আমরা ভিডিও করতেই পারি। তো থ্যাংক ইউ সকলে আমার ভিডিও যারা দেখছেন, আর ঠিক আছে, গুড নাইট।